দর্শক, আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত, সেই সঙ্গে সম্মানিত দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, সেই প্রতিবেদন থেকে যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে কাঁচামালের লাগামহীন মূল্য, ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এই সংকট কাটাতে ব্যবসায়ীদের লাভ কমানোর কোনো সুযোগ আছে কিনা? ব্যবসায়ীদের লাভ কমানোর তো সুযোগ নেই, বরং ব্যবসায়ীরা খুব অচিরেই আবাসন ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে। বিকজ আবাসন মানে একটি রাষ্ট্রের একটি মূল চালিকা শক্তি। আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। যে মানুষটি বাঁশের চাটাই বানায় সেও কিন্তু আমার অংশ। ঢাকা শহরের জমির মূল্যের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, ইম্পোর্টেড কস্টিং বেড়ে যাওয়া এবং প্রতি বছর ট্যাক্স বাড়ানোর ফলে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে আবাসন খাত। আমি এক কথাই বলবো যে যারা মধ্যবিত্ত মানুষ তাদেরও একটি স্বপ্ন থাকে যেন ঢাকা শহরে তাদের একটি মাথা গোঁজার ঠাঁই হবে। এই সাধারণ মানুষগুলো ঢাকা শহরে আর ফ্ল্যাট কিনতে পারবে না। এটি 1200 বা 1400 বর্গ ফুটের ফ্ল্যাট বর্তমান যে মার্কেট মূল্য তাতে 1.5 কোটি টাকার নিচে একটি আবাসন ফ্ল্যাট মানুষকে দিতে পারবে না। আর সাধারণ মানুষ যদি আমাদের কাছ থেকে ফ্ল্যাট না কিনে, তাহলে আমরা সেখানে ইনভেস্টমেন্ট করব কেন? করার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে? আমরা আস্তে আস্তে ব্যবসাটাকে সংকুচিত করে ফেলব। সংকুচিত করে ফেললে এই দেশের যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যারা রেলওয়ে মিল করেছেন, যারা টাইলস ইন্ডাস্ট্রিজ করেছেন, যারা বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ করেছেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ শ্রমিক, অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষ কর্মজীবী রয়েছেন, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বে। আমাদের আবাসন খাতের অলমোস্ট 80% ওয়ার্কার অল্প শিক্ষিত এবং অশিক্ষিত, সেই লোকগুলো কর্মহীন হয়ে পড়বে। যদি প্রশ্ন করতে চাই যে ব্যাংক ঋণের চড়া সুদ মধ্যবিত্তদের ফ্ল্যাট কিনতে নিরুৎসাহিত করছে, এখন আপনারা সরকারের কাছে কি স্বল্প সুদে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন কেন, যদি জানাতেন? আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমরা সিঙ্গেল ডিজিট অর্থাৎ 9% অর 9.5% ঋণ চেয়েছি। সে ফর এক্সাম্পল, আপনি একজন মিডিয়া কর্মী, সম্মানিত মিডিয়া কর্মী, আপনারও কিন্তু একটা স্বপ্ন আছে, আপনি একটা ফ্ল্যাট কিনবেন। এখন আপনি বা আপনার পরিবার বা আপনার হাজব্যান্ড আপনার কষ্টমষ্ট করে 50-60 লাখ টাকা জোগাড় করেছেন, গ্রাম থেকে কিছু টাকা এনে আমাকে টাকা দিলেন, বাকি 50 লক্ষ টাকা আপনাকে ঋণ করতে হবে। এন্ড সেই 50 লক্ষ টাকা ঋণের যদি 15% সুদ দিতে হয়, তাহলে আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু সুদটা ক্যারি করতে পারবেন না। তো সঙ্গত কারণে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারছেন না। দ্বিতীয়ত, যে ফ্ল্যাটটি আজ থেকে 1 বছর পূর্বে যার দাম ছিল 1,20 লাখ, সেই ফ্ল্যাটটির দাম এখন হয়ে গেছে 1,40 লাখ। তো আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই রাতারাতি 1 বছরে এই 20 লাখ টাকা বাড়িয়ে যে ফ্ল্যাটটি কিনবেন, সেই কিনবার সুযোগটা আপনারা হারাচ্ছেন। তাহলে কি হচ্ছে? আমরা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছি, ফার্দার আমরা ইনভেস্টমেন্ট করব না। আমরা ইনভেস্টমেন্ট না করলে রেলওয়ে মিল থেকে আমরা রড কিনবো না, টাইলস কোম্পানি থেকে আমরা টাইলস কিনবো না, ওই যিনি গুনার তার বানাচ্ছে তার কাছ থেকে আমি তার কিনবো না, বাঁশ কাঠ কিছুই আমরা কিনবো না। তাহলে আমাদের এই আবাসন ব্যবসার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। এই দেশের সাধারণ সুবিধাবঞ্চিত মানুষগুলোর কর্মসংস্থানের মূল চালিকা শক্তি আবাসন খাত বা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা ব্যবসা করছি তারা, সঙ্গে এই 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। সেটা সরকারকে ভাবতে হবে। প্রতি বছর আবাসন ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকটা আইটেমের বিষয়ে প্রতি বছর কর না বাড়িয়ে, আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে বলতে চাই যে অন্তত আবাসন ব্যবসা এবং আবাসন ব্যবসার সাথে জড়িত লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের কর নীতিটা অ্যাটলিস্ট 5 বছর পর পর যেন করা হয়। তাহলে আমরা কিছুটা স্টেবল হতে পারবো। সে ফর এক্সাম্পল, আপনি একটি খাদ্যদ্রব্য কিনবেন, যে কোনো খাদ্যদ্রব্যের আপনার সাইকেল হলো উইদিন 3 মান্থ। 3 মাসের মধ্যে আপনি মাঠ থেকে খাবারটা নিয়ে আপনি বাজারজাত করতে পারছেন। আর আমরা যারা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি, আজকে একজন ল্যান্ড ওনারের সঙ্গে চুক্তি করে, সেই চুক্তিটা করার পর রাজুক থেকে নকশা অনুমোদন করে, পাইলিং করে, ফাউন্ডেশন দিয়ে একটা 10 তলা ভবন করতে অ্যাটলিস্ট 2.5 থেকে 3.5 বছর সময় লাগে।
তো 3.5 বছরে আজকের যে লিফটটি ছিল 3 বছর আগে 15 লাখ টাকা, সেই লিফটটি আজকে দাম হয়ে গেছে 30 বা 35 লক্ষ টাকা। এই যে আমার 4টা ইউনিটের জন্য যে 20 লক্ষ টাকা বেড়ে গেল, মানে একটা লিফটের জন্য দাম বেড়ে গেল 5 লক্ষ টাকা। এই পয়সাটা আপনার সঙ্গে যদি চুক্তি করি আজকে, 3 বছর পরে যদি আপনার কাছে বলি যে দাম বেড়ে গেছে, আপনি টাকাটা দেন, আপনি কি দেবেন? আপনি কিন্তু দেবেন না। উল্টো আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন। পাশাপাশি যে ল্যান্ড ওনারের সঙ্গে আমি চুক্তি করেছি, তাকে কিন্তু আমি বুঝ দিতে পারছি না যে ভাই দাম বেড়ে গেছে, আপনি ফ্ল্যাট একটা কম নেন। তার মানে সব কিছু মিলিয়ে আবাসন ব্যবসাটা সরকার মনে করছে একটি অর্থ আদায়ের একটি কেন্দ্রবিন্দু, আর আমরা মনে করছি যে না, সরকার আসলে এই খাত থেকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবেন খুব অচিরেই। স্যার, আপনার আবাসন খাতের প্রসঙ্গ তুলে যদি আমি একটা প্রশ্ন করি যে অতীতে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকলেও বর্তমানে কিন্তু সেটি থাকছে না, সেটিতে কি বাজারে কোনো প্রভাব পড়ছে কিনা? কালো টাকা এবং অপ্রদর্শিত টাকা, এই দুটার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কালো টাকাকে বিনিয়োগ করবার সুযোগটা তো সরকারই সৃষ্টি করে দিয়েছেন। সে ফর এক্সাম্পল, আমি খুব স্পেসিফিক পয়েন্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি রামপুরা বনশ্রী অঞ্চলে বা আফতাবনগর অঞ্চলে থাকি। আফতাবনগর অঞ্চলে আফতাবনগরে 1 কাঠা জমির দাম হলো 2 কোটি টাকা। তারপরে যদি 5 কাঠা জমি কিনেন, 5 কাঠা জমির দাম হলো 10 কোটি টাকা। কিন্তু সরকার যে ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে ওই মৌজায় সেই জমিটির মূল্যটা হবে, দলিল খরচ হবে মাত্র 1 কোটি টাকা। তো যারা অবৈধ পথে বা অনৈতিক পথে টাকা উপার্জন করে 10 কোটি টাকা, তার ফাইলে যদি 1 কোটি টাকা থাকে, সেই 1 কোটি টাকা দিয়ে কিন্তু সে 9 কোটি টাকা জায়েজ করে ফেললো। আর এটা যদি সরকার আরও কড়াকড়ি করে, তাহলে এই টাকাটা অতীতে যেমন বেগমপাড়া হয়েছে কানাডাতে, কয়দিন পরে মালয়েশিয়াতে আরেকটা বেগমপাড়া তৈরি হবে, হুন্ডির মাধ্যমে টাকাগুলো চলে যাবে। সো এই কালো টাকা ইনভেস্টমেন্ট করা, এটি আমি বা আপনি এটি রোধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নীতি নৈতিকতা ঠিক না হবে। যদি প্রশ্ন করতে চাই যে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ নিয়ে আপনাদের অভিযোগ আছে, এবং কিন্তু ঢাকার বাসযোগ্যতা ধরে রেখে কিভাবে ব্যবসা এগিয়ে নেওয়া সম্ভব, কি মনে করেন? ড্যাপ নিয়ে অলরেডি আমরা কাজ করছি। আপনি পড়ালেখা জানা একজন মানুষ, ছোট্ট একটি দেশ, 18 কোটি মানুষ, মানুষের মৌলিক চাহিদার একটি হলো আপনার খাদ্য। আপনি জন্মেছেন মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে খাদ্য দিতে হবে। পাশাপাশি আপনি জন্মেছেন মানে আপনার একটি ঘর দিতে হবে। এটি একটার সঙ্গে আরেকটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। এখন এই ছোট্ট একটি দেশে রাষ্ট্র মনে করছে কতিপয় ব্যক্তির স্বার্থের জন্য হাই রাইজ বিল্ডিং করা যাবে না, করা যাবে 3 তলা 5 তলা 7 তলা ভবন। তো এই 3 তলা 7 তলা 5 তলা ভবন যদি আমরা করি, তাহলে আগামী 15 থেকে 20 বছরে পুরো ঢাকা জেলাটা একটি কংক্রিটের বস্তি হয়ে যাবে। তাহলে আপনি যদি পুরো জেলাটাকেই কংক্রিটের বস্তি বানিয়ে ফেলেন, তাহলে 18 কোটি লোকের খাদ্য নিরাপত্তা আপনি দিবেন কি করে? তো আমরা সরকারের সঙ্গে, রাজুকের সঙ্গে, মাননীয় পূর্তমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে চেষ্টা করছি যে আমরা হাই রাইজ বিল্ডিং করব, আমরা উপরের দিকে চলে যাব। ইনফ্রাস্ট্রাকচার যদি সরকার করে দেন, লাইক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এটা যদি করে দেয়, তাহলে আমরা মানিকগঞ্জ, আমরা আপনার পূর্বাচল, আমরা গাজীপুর, আমরা বছিলা, আমরা সাভার অঞ্চলে এই ছোট ছোট ব্লক করে হাই রাইজ বিল্ডিং আমরা করতে পারবো, এবং সেখানে সাধারণ মানুষদেরকে আমরা স্বল্প মূল্যে ফ্ল্যাট দিতে পারবো। ঢাকা সিটিতে 1 কাঠা জমির দাম 2 কাঠা, এখনও আপনার ওই পূর্বাচলের পরে পুবাইলের দিকে অথবা মাওনার দিকে অথবা বছিলার দিকে 1 কাঠা জমি কিন্তু 20 লাখ বা 25 লাখ টাকায় পাওয়া যায়। সো আমার জমির কস্টিংটা যদি কমে যায়, হাই রাইজ বিল্ডিং যদি করবার সরকার আমাদেরকে সুযোগ দেয়, তাহলে মধ্যবিত্তদের জন্য আমরা আবাসন ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। যদি জানতে চাই যে ঢাকার বাইরে বা পার্শ্ববর্তী শহরগুলোতে নতুন আবাসন গড়ে তুলতে সরকারের কাছ থেকে কি ধরনের সহযোগিতা দরকার বলে আপনি মনে করেন? আমরা যদি প্রথমেই মনে করি যে আপনি রংপুর থেকে এসেছেন, আপনি ঢাকাতে জব করেন, আপনাকে যদি বলা হয় যে আপনাকে 0% বা 1% ইন্টারেস্টে আপনাকে লোন দিবেন, আপনি কিন্তু ঢাকায় বাড়ি করবেন না, আপনি রংপুরে বাড়ি করবেন। সো সরকারকে ভর্তুকি দিতে হবে। খাদ্যের জন্য যেমন সরকার ভর্তুকি দিচ্ছেন, কৃষকদের জন্য যেমন সরকার ভর্তুকি দিচ্ছেন, সাধারণ মানুষের বাসস্থানের জন্য সরকার, আবাসন ব্যবসায়ীদের ভর্তুকি না দিলেও আবাসন ব্যবসায়ীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেটা সরকারকে বিবেচনা করতে হবে দেশের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে।
আপনার কাছে প্রশ্ন ছিল যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যুগে দেশে পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং ফ্ল্যাটের চাহিদা কেমন এবং এতে খরচ বেশি নাকি সাশ্রয়ী, আপনি কি মনে করেন? বৈশ্বিক পরিবর্তনের প্রভাব অলরেডি পড়ে গেছে। আমরা পলিথিন ব্যবহার করছি, সেই পলিথিনটা ড্রেনে ফেলে দিচ্ছি, সেই পলিথিনটা ঘুরতে ঘুরতে কিন্তু সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে সেগুলো মাছ খাচ্ছে, সেই মাছ আবার আমরা খাচ্ছি, এতে আমরা নানাবিধ যন্ত্রণায় পড়ছি। গ্রিন বিল্ডিং এর যে ইচ্ছেটা বা প্রবক্তা যিনি করেছেন, সেই গ্রিন বিল্ডিং করতে গেলে আমাদের যারা আবাসন ব্যবসায়ী আমরা রয়েছি, আমাদেরকে ট্রেনিং দিতে হবে যে আমরা কী ধরনের গ্রিন বিল্ডিং আমরা করতে চাচ্ছি এবং গ্রিন বিল্ডিং করতে গেলে আমাদেরকে কী ধরনের সরকার সহায়তা দিবে, সেটা 1 to 1 আমরা সরকারের সঙ্গে আমাদের রিহ্যাব প্রতিনিধিরা কথা বলে এটা চূড়ান্ত করলে ডেফিনেটলি গ্রিন বিল্ডিং করা সম্ভব এবং গ্রিন বিল্ডিং আমাদের করা উচিত। জনাব আব্দুর রাজ্জাক, এই সময়ের বাণিজ্যে আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।